আজকে গ্রামে আমাদের বাজার উঠেছে। সপ্তাহে একদিন বাজার ওঠে। আর ওখানে গিয়ে আমরা যদি ফুচকা চটপটি আর হালিম না খাওয়া হয় তাহলে সারাদিন আমার কেমন জানি না ফাংসা ফাংসা লাগে। তাই ওগুলো খাওয়ার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তখনই পেছন থেকে আমার বন্ধু রাহাত ডাক দিয়ে বলে ওঠে, আরে বন্ধু, তুই আমার আন্ডাকালের বন্ধু, আমাকে ছেড়ে একা বাজারে খেতে চলে যাচ্ছিস। এটা কিন্তু একদম ঠিক না। তোর কথাটা আমার খুব কষ্ট লাগলো বন্ধু। হরি আমার শালার আন্ডাকালের বন্ধুরে, তোরে যে কি বলবো। আব্বার পকেট থেকে 100 টাকা মেরে দিয়েছি, তাই তো আজকে বাজারে যাচ্ছি খাওয়ার জন্য। এখন তুই যদি ভাগ নিস তাহলে তো আমার আর কিছুই থাকলো না। দোস্ত, এই কথা বলতে পারলি তুই? আমি তোর কথা শুনেই খুবই কষ্ট পেয়েছি। ভেবেছিলাম বিয়ের পরে আমার বউকে তোর হাতে দিয়ে দিব। বন্ধু মানুষ, জীবনে কি করছিস আর কি করবে? যে নিজের গার্লফ্রেন্ড সাদিয়ার নাম্বার দিতে পারে না, সে আবার আমাকে নিজের বইয়ের হাত তুলে দেবে, তা আবার আমার হাতে। এটা আবার আমাকে ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমাকে খাওয়াবি না। আচ্ছা তাহলে গেলাম। আর ভাবছিলাম তোকে একটা সুন্দর খবর দিব। এই হারামি, দাঁড়া দাঁড়া 1 মিনিট। আমি কি তোকে একবারও বলেছি চলে যাওয়ার জন্য? কি খবর দিবি সেটা আগে বল, তারপর না হয় তোকে খাওয়াবো নাকি খাওয়াবো না সেটা পরে ডিসিশন নিব। ওইসব বলে লাভ নেই চান্দু। তোমাকে আগে বলতে হবে যে তুমি কি আমাকে খাওয়াবে কিনা। না হলে তোমাকে ওই কথাটা আমি এখন যে বলছি না। হারামজাদা, তুই তো ভবিষ্যতে অনেক মস্ত বড় ঘুষখোর হবি। শালা, দুনিয়াতে টাকা ছাড়া কিছুই হয় না। টাকা ছাড়া কি সব কিছু কেনা সম্ভব নাকি? তুই আমাকে বল, আজকে তোর কাছে 100 টাকা আছে বলেই তো আমি তোর পেছনে এসেছি। না হলে ওরে আমার যুক্তিসঙ্গত বন্ধুরে, এখন বাদ দিয়ে তুই বল কি খবর দিতে এসেছিস। আচ্ছা ঠিক আছে, আমি তোকে খাওয়াবো, সমস্যা নেই, আগে তো বলবি। আরে আমাদের পাশের গ্রামে মস্ত বড় একটা মেলা বসেছে। ওখানে শহরের অনেক মানুষই আসছে, বলতে গেলে সুন্দরী মেয়েরাও এসেছে। আর ওখানে গ্রামের অনেক মেয়েরাও যাচ্ছে, তাই ভাবলাম তোকে খবর দিই। কারণ তুই তো আমার আবার একমাত্র লুচ্চা বন্ধু। প্রথমে কথাগুলো ঠিক ছিল, কিন্তু পরে যা বলেছিস এটা একদম ঠিক কথা বলিসনি। এই কথা মানতে পারলাম না। তুই এত বড় একটা মিথ্যা অপবাদ আমার নামে দিতে পারবি? তুই যে কি জিনিস তা আমি ভালো করেই জানি, তার জন্যই তো এই কথাটা বললাম। ঠিক আছে, সময়ের অপেক্ষা। এরপর আমিও তোকে ওই কথার অ্যান্সারটা দিয়ে দিব। আমি তোর মতো না, তাই তুই আমাকে এমন ধরনের কিছুই করতে আর দেখাতে পারবি না, এটা আমি বলতে পারি জোর দিয়ে। ঠিক আছে, নাটক কম কর। তাই তো সাদের সাথে এত ইটিস পিটিস করিস। সমস্যা নেই, সাদিয়ার মাকে তোর নামে যা বলার আমি বলে দিয়ে আসবো। এরপর দেখবো তুই কিভাবে সামলাতে পারিস। বন্ধু, আমি তো একটু তোর সাথে মজা করলাম, তাই বলে তুই আমার সাথে এমন একটা ঘটনা ঘটাতে পারবি? তুই এমন ধরনের কথা যদি বলে দিস তাহলে তো আমার সাথে সাদিয়ার মা আর কখনোই দেখা করতে দিবে না। এমন ধরনের কথা বলিস না বন্ধু, আমি তোর পা দুটো জড়িয়ে ধরছি। পা জড়িয়ে না ধরে তুই অগ্রিম কথা আমাকে বলছিস কেন? আগে আমার পা দুইটা জড়িয়ে ধর, এরপর আমি ভেবেচিন্তে বুঝবো যে আমি তোকে ক্ষমা করব নাকি নাকি না। ঠিক আছে বন্ধু, তুই মনে হচ্ছে ভালো কথাই শুনবে না। তাহলে তো আমি তোর বাপকে গিয়ে বলতেই হয় তুই তোর বাপের পকেট থেকে 100 টাকা মেরে দিলি। এরপর দেখবে, আমি তো জানি তুই তোর আব্বাকে কত পরিমাণ ভয় পাস। তোর আব্বা যখন তোর পেছন দিয়ে একদম লাঠি দিয়ে দাঁড় করিয়ে রাখবে তখন বুঝবি কত ধানে কত চাল। আসলেই বন্ধু মানেই শত্রু। হ শোনা হ। আচ্ছা, এখন নাটক না করে চল আমার সাথে। আমরা আগে মেলায় যাই, অনেকদিন হয়েছে মেলায় যাওয়া হয়নি, তাও আবার পাশের গ্রামে মেলা বলে কথা। এমনিতেই পড়ালেখা তো চাঁদে উঠেছে। আব্বু বলেছে এবার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমার মাথায় নাকি ডাব ভাঙবে। বন্ধু, তোর কথা শুনে এখন আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। ফুচকাকে তো বসকে দিলেই, মধুকে সরিয়ে দিলে। বন্ধু, তোর আর নার্গিসের গান গাওয়ার কোনো প্রয়োজন নেই ভাই। এমনি আছি, ঠিক আছি, পরে ইজ্জতের ফালুদা বানিয়ে ফেলবে। তুই যেমনে আসিস মেলায় যাব, এরপর খাওয়া দাওয়া করবো। শালা ফকির দেখেছি, তোর মতো দেখিনি। 100 টাকা দিয়ে ভরপুর খাবা, ওই যে ওই নাটকের মতো। ফয়সাল কবির বলে না যে আমার সাথে থাকলে ভরপুর খেতে পারবি। 5 টাকা দিয়ে একটা পুরি নিয়ে 5 জন মিলে খেয়ে এরপর বলে আমার সাথে থাকতে পারলে ভরপুর খেতে পারবি। তোর হালা, 100 টাকা হলে কি হয়েছে? ওটা দিয়ে যা পাবো তাই খাবো। আমরা হালিম ফুচকা চটপটি না হয় খাবো, সমস্যা কি? কথাটা বলেই দুই বন্ধু মিলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কারণ আমি প্রায় 6 মাস ধরে মেলায় যাইনি। আমাদের এলাকায় একটা ঝগড়া হওয়ার কারণে
গ্রামের মধ্যে আর মেলা বসেইনি, পাশের গ্রামে মেলা বসেছে। আমাদের গ্রামটা 8-10টা গ্রামের মতো আধুনিক না। আমাদের গ্রামে সবাই সহজ সরল, এবং কি আমাদের গ্রামের মধ্যে ধনীর মধ্যে শুধু আমার বাবা ছাড়া তেমন আর কেউ নেই। রাহাত আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি। ও, আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি, তাহলে আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিই। আমি আবির, পরিবারের একমাত্র সন্তান। আমার মা বাবার আদরের সন্তান বললে বলা যায়। অবশ্য আব্বুকে আমি ভীষণ ভয় পাই, কারণ ছোটবেলা থেকে আব্বু একটু রাগী স্বভাবের মানুষ। আমি এবার ইন্টার শেষ করলাম। আব্বু বলেছে যদি এবার পরীক্ষা খারাপ হয় তাহলে আমাকে মেরে পিঠের ছাল তুলে ফেলবে, আর নয়তো আমাকে রিক্সা কিনে দেবে যেন রিক্সা চালাই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মেলায় এসে পৌঁছেছি। আসলে অনেক সুন্দর করে মেলাটা হয়েছে, দেখেই ভালো লাগছে। আর বিভিন্ন জায়গায় সুন্দরী মেয়েরা। দেখ বন্ধু, মেলায় অনেক সুন্দরী মেয়ে এসেছে, বিশেষ করে শহর থেকে অনেক মেয়ে এসেছে, দেখে তো ভালো লাগছে। ওই সময় আমাকে কি জানি বলেছিলি, এখন নিজেই মেয়েদের দিকে তাকিয়ে এসব বলছিস। শালা লুচ্চা, ভালো হয়ে যা মাসুদ। আমি কিন্তু তোকে অনেক সুযোগ দিয়েছি, আর দেব না। হ্যাঁ বন্ধু, নাটক কম করো। আমি ওই যে দেখ ওটা খাবো, তুই আমাকে ওটা নিয়ে দে। হারামজাদা আস্তে না আসতেই খাওয়া শুরু করেছে। পকেটে আছে মাত্র 100 টাকা। আম্মুকে বললে অবশ্য আরও কিছু টাকা নেওয়া যেত, কারণ যদি শুনতো আমি মেলায় যাব তাহলে আম্মু হয়তো বা কিছু দিত, কিন্তু আম্মুকে বলার সাহস হয়নি। আর জানতামও না এখানে যে মেলা বসেছে। কি আর করার, হারামজাদাকে ওই ফুচকার দোকান থেকে 1 প্লেট ফুচকা নিই, এরপর ওকে বলি খাওয়ার জন্য। টাকাটা দিয়ে আমি ওখান থেকে যাব, তখনই মেলার মধ্যে কার সাথে আমার ধাক্কা লাগে। মেয়েটা নিচে পড়ে যায়। তখনই ইস, পুরো জামাটা নষ্ট করে ফেলেছে আমার। এই যে আপনি চোখে দেখেন না, এভাবে খাম্বার মতো এখানে দাঁড়িয়ে আছেন কেন? এত বড় জায়গা থাকতে আপনি আমার সাথে ধাক্কা লাগার মানেটা কি? মেয়েটার কথায় হাঁ হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম, কারণ মেয়েটা যে অপরূপ সুন্দরী। মেয়েটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। মেয়েটার চোখ দুটো যেন কথা বলছে, আর আমি ঠোঁটের দিকে তাকিয়ে রইলাম। তখনই মেয়েটা জোরে সরে বলে ওঠে, আপনি কি কানে কম শোনেন নাকি? এভাবে তাকিয়ে কি দেখছেন? হ্যাঁ, লজ্জা শরম নেই একদম? আমার মুখের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন মুখ দিয়ে খেয়ে ফেলবে। কি রে নীলা, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে তুই আবার কার সাথে ঝগড়া করছিস? তখনই পাশ থেকে একটা মেয়ে এসে কথাটা বলল। তখনই আমার ঘোর কাটে। আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, আসলে আমি একদম সরি, আমি খেয়াল করিনি আপনি যে এইখান দিয়ে আসেছিলেন। আমি দেখিনি, আসলে আমি নিচে তাকিয়েছিলাম তো তাই। আপনি দেখবেন কি করে? আপনার কি চোখ আছে নাকি? আমি তো ভেবেছিলাম গ্রামের মানুষ সাধারণ, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার মাথায়, এমনকি মগজে সব দিক থেকেই শয়তানি লুকিয়ে আছে। এই যে আপনি কিন্তু একটু বেশি কথা বলছেন। আমার মধ্যে শয়তানি লুকিয়ে আছে মানে? আমি যদি চাইতাম আপনাকে ধাক্কা দিয়ে না, আপনাকে জড়িয়ে ধরতে পারতাম। তাই নাকি? তাহলে এই যে আমার পায়ের এত সুন্দর স্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে তোমার এই সুন্দর গালটা আমি লাল করে দিতাম। আরে নীলা, এখানে হচ্ছেটা কি? এটা শহর না, এটা হচ্ছে গ্রাম। এখানের মধ্যে এভাবে করলে মানুষে কি বলবে? এটা আমার দাদু বাড়ি। তুই দেখতে পাচ্ছিস না? নির্লজ্জ লম্পট এসব কি বলছে? ওদের মতো ছেলেদেরকে কিভাবে সাহায্য করতে হয় ওটাই নীলা ঠিকভাবেই জানে। আপনি তো ভালো জানবেনই, আর আপনি তো ওদের লিডার, আর আপনি তো দেখতে শাকচুন্নি তো কম না। আপনি যেসব পারবেন, আপনার দ্বারা সব কিছু সম্ভব। কি কি বললি রে শয়তান? আমি শাকচুন্নি? তোর তো খবর আছে, তোকে যদি আজকে মেরে আমি নাবুদ করি তাহলে আমার নামও নীলা না। কত বড় সাহস দেখি, আমিও ছাড় দেব না। তখনই পেছন থেকে আমাকে রাহাত ধরে বলে ওঠে, আরে ভাই, কি করছিস? মেলার মধ্যে ঝগড়া করবি নাকি? আরে নীলা, এখানে কি ঝগড়া শুরু করলি তুই? চল এখান থেকে, চল। আসলে ভাই সরি, কথাটা নিজেই বলে ওখান থেকে সরিয়ে নিয়ে চলে যাই। কি হয়েছে তোর? সমস্যাটা কি ভাই? ক্যামেরার মধ্যে ঝগড়া লাগাচ্ছিস কেন? এখানে কত মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, দেখেছিস? গ্রামের অনেকে আমাদেরকে জানে, আর মেয়েটা শহরের মনে হচ্ছে। এভাবে ঝগড়া করছিস কেন? আরে ভাই বলিস না, শয়তান একটা মেয়েটার কথা কি বলবো, শুধু নিজে থেকে এসে ঝগড়া করতে চাই। সুন্দরী হলে বলে কি এভাবে কথা বলবে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল এখন আমরা আগে ওখানে গিয়ে কিছু খাই, এরপর বাসায় চলে যাব।
বাসায় যাওয়ার কথা মনে পড়তে দেখলাম গভীর রাত, প্রায় 9টা বেজে গেছে। আমাদের বাসায় আবার রাত 9টা বাজলে সব কিছু বন্ধ হয়ে যায়। আমি তো রাহাতকে বলে উঠি, বন্ধু আমার তো অবস্থা খারাপ করে দেবে আপু, কারণ ঘড়িতে 9টা বেজে গিয়েছে, এখনই যেতে হবে। খাওয়া বাদ দে, আজকে যে আমার কপালে কি হবে আল্লাহ জানে। আমি গেলাম। আরও ঝগড়া কর, তাহলেই তো হবে। ওখানে দাঁড়িয়ে পাক্কা 1 ঘন্টা ধরে ঝগড়া করছিলি, সময় তো যাবেই। আমি আর কোনো কথা বললাম না, দৌড়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, মাথাটা ঠান্ডা কর, এসব বাদ দে। আমরা তো আবার আজকে রাতের মধ্যে ঢাকায় চলে যাব। আর হ্যাঁ, তোর ওই ইউনিভার্সিটিতে চাকরির কি খবর? ওখানে চাকরিটা হয়ে গেছে। তাহলে তো ভালোই হলো, অবশেষে তুই চাকরিটা পেয়ে গেলি। আমাদের কলেজের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, আর তোর একটা ধৈর্য ছিল। আর তার থেকেও বড় কথা, তুই অনেক মেহনত করতি, যার ফল পেয়েছিস। আজকে যদি আঙ্কেল আন্টি বেঁচে থাকতো তাহলে ওনারা খুব খুশি হতো সফলতা দেখে। তুই কি আমাকে এখন সান্ত্বনা দিচ্ছিস নাকি মন খারাপের জন্য কথা বলছিস? আরে না না, চল আমরা ওইদিকে যাই। ওইদিকের চুড়িগুলো অনেক সুন্দর উঠেছে, ওখান থেকে কিছু কিনে নি। আরে তুমি মাথাটা একটু ঠান্ডা করো, এমন করছো কেন? ছেলেটা হয়তোবা কোথায় গিয়েছে, ফোন করছি, ফোন বন্ধ মনে হয়, চার্জ নেই। তুমি একটু মাথা ঠান্ডা করো, তার থেকে লাঠিটা একটু ফেলে দাও। চুপ কর, একদম একটা কথাও বলবে না। সব কিছু হয়েছে তোমার জন্য, তোমার জন্য। আর ছেলেটা লাই পেয়ে পেয়ে এতটুকু এগিয়ে গিয়েছে শুধু তুমি আশকরা দিয়েছো বলে। আরে এভাবে তুমি রেগে আছো কেন? মনে তো হচ্ছে তুমি ছেলেটাকে মেরে ফেলবে। এভাবে এত বড় একটা লাঠি নিয়ে দাঁড়ালে আমার ছেলে তো ভয়ে অজ্ঞান হয়ে যাবে। তোমার ছেলেকে তো আমি মারবো না, আদর করব। আর আদর করে বাসায় এনে আমি ওকে খাওয়াবো। তার জন্যই তো এখানে দাঁড়িয়ে আছি। আমি না বেশি কথা না বলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো। তোমার ছেলের সাথে আমার হিসাব নিকাশ সব কিছুই আছে। আমি বাসার সামনে এসে দেখি লাইট সব কিছু বন্ধ আছে, তাই আমি জানালার গ্রিল দিয়ে বাসের ভিতরে প্রবেশ করলাম। এরপর ভিতরে প্রবেশ করে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করবো। এটা ভেবে আমি লাইটটা অন করলাম, ভাবলাম সবাই ঘুমিয়ে আছে। লাইটটা অন করতে যেন আমি 400 ভোল্টের শর্ট খেলাম, কারণ সবার সামনে বসে আছে আমার হিটলার বাবা। এটা দেখার পর আমার যেন জান পাখি উড়ে যাওয়ার মতো অবস্থা। কি বাবজান, ঘড়ি কয়টা বাজে? এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আর তুমি এখন কোথা থেকে এসেছো? আব্বুর পেছনে লাঠি দেখে আমার তো আত্মা পুরো কান্দে উঠে গিয়েছে। ভয়ে তো কিছু বলতেও পারছি না। আমি তো উত্তাতে লাগলাম। তখনই আব্বু বলে ওঠে, মায়ের কি এখন চলবে নাকি পরে চলবে সেটা আগে বল। চোরের মতো ভিতরে ঢুকে গিয়েছিস, এখন বল কোথায় ছিলি? তুমি আমার ছেলের সাথে এমন করছো কেন? দেখছো না খুব ভয় পেয়েছে। তোমার ছেলে ভয় পেয়েছে, এসব অভিনয় তুমি আমাকে বুঝেছো। তোমার ছেলে এখনো ছোট বাচ্চা রয়েছে, তো আজকে বিয়ে দিলে কালকে একটা বাচ্চার বাবা হয়ে যাবে। আসলে আব্বু আমি একটু পড়তে গিয়েছিলাম, রাতের বাসায় কিছু পড়া নিয়ে সমস্যা ছিল। এমনিতেই ফাইনাল এক্সাম শেষ, এরপরে সামনে অ্যাডমিশন নিতে হলে একটু ভালো চর্চা করতে হবে। তাই কথাটা শুনে আব্বুর চিন্তা করলো। ভাবলাম কাজে দিয়েছে, এখন হয়তো বা মাফ করে দেবে। কিন্তু আমার সব চিন্তা ধারণা ভুল প্রমাণ করে আব্বু আমার সামনে, তুমি পড়াশোনা করতে গেছো তাই না? ঠিক আছে, তোমার এই পড়াশোনা আর ভালো সব কিছুই আমি জানি। তাহলে এটা কি আজকে তোমার রেজাল্ট দিয়েছে? এটা দেখার পর আমার তো আত্মা আরও বেশি কেঁপে উঠল, কারণ আমি ভেবেছিলাম রেজাল্টটা আমার কাছে আসলে আমি কোনো কিছু জালিয়াতি করে আব্বুকে বলিয়ে দেব। কিন্তু মাস্টার মশাই যে সরাসরি আব্বুর হাতে দেবে এটা কখনো ভাবতেই পারিনি। তুই এমনিতে একটা সাবজেক্টে ফেল মেরেছিস, তার উপর তোর যে নাম্বার যে পেয়েছিস, এইগুলো আর কি বলবো, খুবই জঘন্য। এত টাকা দিয়ে তোকে পড়াশোনা করিয়েছি আর তুই এসব করেছিস। আজকে তোর খবর আছে, দাঁড়া। কথাটা বলে আব্বুর লাঠি নিয়ে আমাকে মারতে আসতেই তখনই আম্মু আবার সামনে চলে আসে আর লাঠিটা হাত থেকে নিয়ে বলে ওঠে, আমি আম্মুর পিছনে লুকিয়ে যাই। তখন, তুমি একদম আমার ছেলেকে মারতে পারবে না, বুঝতে পেরেছো? আমার ছেলে কিছুই করেনি, ও শুধু একটু নাম্বার কম পেয়েছে, তার জন্য কি তুমি ওকে মারবে? আচ্ছা, মানুষ কি ফেল করে না? আমার ছেলে তো মাত্র একটা বিষয় ফেল করেছে,
ওকে তুমি আরেকটা সুযোগ দাও, দেখবে ও আরও ভালো কিছু করে দেখাবে। ওকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর কোনো সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি একটা ডিসিশন নিয়েই ফেলেছি। এটা যদি তোমার ছেলে শুনে তাহলে ওকে মায়ের হাত থেকে বাঁচাতে পারবে। তোমার তো কোনো কথাই আমি বুঝতে পারছি না, তুমি আবার কি বলছো? তোমার ছেলে আগামীকালকে ঢাকায় যাবে। ঢাকায় একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে তোমার ছেলেকে আমি অ্যাডমিশন করিয়ে দিয়েছি। ওটা আমার বন্ধুর ভার্সিটি, আর আমার আরেকটা বন্ধু ওইখানে প্রিন্সিপাল। ওরা সবাই মিলে ওই ভার্সিটিটা চালায়, তাই ওকে আমি ওইখানে অ্যাডমিশন করিয়ে দিয়েছি। তোমার ছেলের যে পড়াশোনা, ওটা দিয়ে অন্য ভালো কোনো ভার্সিটিতে যদি আমি ওর যোগ্যতা দেখাই, তাহলে তোমার ছেলেকে তো লাথি দিয়ে বের করে দিবে। তোমার ছেলের ভাগ্য ভালো যে ওরা আমার পরিচিত, এবং কি শহরের সব থেকে বড় ভার্সিটি। তার থেকেও বড় কথা, ওখানে সব সুযোগ সুবিধা আছে। তাই ওখানে আমি তোমার ছেলেকে অ্যাডমিশন করে দিয়েছি এবং থাকারও ব্যবস্থা করে দিয়েছে। এখন তোমার ছেলে ওখানে যেতে হবে আগামীকালকে আমার সাথে। আম্মু, আমি তোমাদেরকে ছেড়ে ঢাকায় যাব না, আমি এখানেই থাকবো। সেটা বললে তো হবে না। মায়ের কোলে আর বাবার হোটেলে থেকে খেয়ে খেয়ে তুমি অনেক বড় ফাজিল হয়ে গিয়েছো, তাই তোমাকে যেতে হবে। এটার কোনো না, আমি শুনতে চাই না। শেষবারের মতো বলে দিয়েছি আমেনা, আমি আর বাড়তি কথা বলতে পারবো না। কথাটা বলে আব্বু ওখান থেকে চলে যায়। আমি তো কিছু বুঝে উঠতে পারছি না, আব্বু আমাকে ঢাকায় পাঠানোর জন্য এভাবে পাগলের মতো হয়ে গেল কেন। অবশ্য আমার রেজাল্ট দেখে মনটা করছে। তখনই আম্মু আমার কাছে এসে বলে ওঠে, দেখ বাবা, তোর আব্বু যা বলছে তোর ভালোর জন্যই বলছে। আমি চাই তুই ঢাকায় গিয়ে পড়াশোনা কর, আর পড়াশোনা করে আসলেই তোকে আমরা সুন্দর দেখি লাল টুকটুকে একটা মেয়ের সাথে বিয়ে দেবো। ঠিক আছে আম্মু, তুমি যেহেতু বলেছো আমি তাহলে যাব। কথাটা বলে রাগ করে আমি নিজের রুমে চলে যাই। আগামীকালকে আমাকে আব্বুর সাথে ঢাকায় যেতে হবে। এটা ভেবে আমার চোখ দিয়ে পানি পড়ছে, কারণ আমি আব্বু আম্মুকে ছাড়া কখনো দূরে কোথাও যাইনি। আজকে আমাকে তারা দূরে পাঠিয়ে দেবে। জানি এতে আব্বু আম্মুরও মন খারাপ হবে, হয়তোবা আমার ভালোর জন্যই তারা আমাকে এখান থেকে পাঠাতে যাচ্ছে। তাই কি আর করব, এসব ভেবে আমি শুয়ে পড়ি। তুমি কি কাজটা একদম ঠিক করছো? ছেলেটাকে আমাদের কাছ থেকে দূরে পাঠিয়ে দেবে? এটা কিভাবে হয় বলো? আমাদের একমাত্র সন্তান। দেখো, ওকে দূরে পাঠিয়ে আমার তো ভালো লাগছে না। কি করব বলো? ওর সামনে পড়াশোনা যদি করতে হয়, তাহলে ভালো একটা ভার্সিটিতে ওকে অবশ্যই অ্যাডমিশন করে দিতে হবে। আর তুমি দেখো, এখানে গ্রামের মধ্যে ভালো কোনো ভার্সিটি নেই, তাই আমি ওকে শহরে পড়াশোনার জন্য নিয়ে যাব। তাই বলে ছেলেটাকে আমার কাছ থেকে তুমি দূরে সরিয়ে দেবে? দূরে কোথায় সরিয়ে দিয়েছি? ও তো পড়াশোনা শেষ করে আবার তোমার কাছেই আসবে। আমি জানি তুমি ছেলেটাকে দেখতে পারো না, তাই বলে আমার ছেলেকে তুমি আমার কাছ থেকে আলাদা করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছো? আরে মমতা, তুমি শুধু শুধু আমাকে এসব কথা বলছো। তোমার ছেলের ভালোর জন্যই আমি এসব করতেছি। এখন তুমি শুয়ে পড়ো, আর ওর সব জামা কাপড় তুমি রেডি করে রেখেছো তো? সকালবেলায় কিন্তু আমাদেরকে বের হতে হবে। রাতের বেলা ঘুমিয়ে আছি, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখি আমার বন্ধু আবির কল করেছে। ফোনটা রিসিভ করতেই আবির ওপাশ থেকে বলে ওঠে, বন্ধু, তোকে একটা কথা বলতাম। আমি আগামীকালকে ঢাকায় চলে যাচ্ছি, কারণ আব্বু আর আম্মু তারা আমাকে ঢাকায় পাঠিয়ে দেবে পড়াশোনার জন্য। তো আমি হয়তোবা আগামীকালকে থেকে আর থাকতে পারবো না এখানে, আমাকে শহরে যেতে হবে। কি বলছিস? হঠাৎ করে তোকে শহরে পাঠিয়ে দিবে মানে? আরে বন্ধু, বলিস না, সব কিছু হয়েছে ওই হারামজাদার জন্য। ওই শালা যদি আমার বাপের কাছে রেজাল্ট না দিত, তাহলে আমি যে কোনো কিছুর মাধ্যমে আব্বুকে বুঝিয়ে দিতাম। কিন্তু ওই হালা সব আকাম করেছে। ওকে যদি একটিবার আমার সামনে পাই, তাহলে কিন্তু ওর অবস্থা আমি একদম খারাপ করে ফেলবো। আরে ভাই, নিজের মনে মনে কি কই কিছুই তো বুঝতে পারছি না। আগে তো আমাকে বলবি যে কে করেছে আর কে তোর আব্বুর কাছে তোর রেজাল্টটা দিয়েছে। আরে আমাদের কলেজের যে দারোয়ানটা আছে না, করিম, ওই হালাই তো সব উল্টা কাজ করেছে। ওকে বললাম আমার হাতে দেওয়ার জন্য, কিন্তু সোজা আব্বুর হাতে দিয়ে দিল। বেশি কিপটামি করলে এমনটাই হয়। তোকে বলেছিলাম ওকে 200 টাকা দিয়ে ম্যানেজ করে নে, কিন্তু তুই তা করলি না। এখন নিজের ঠেলা সামলা। তো শালা, তুই বেশি কথা বলিস। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে আমি যাব। আমাকে তুই একটু রেল স্টেশনে দিয়ে আসিস।
আব্বু আমার সাথে যাবে, তাই তুই আব্বুর সাথে কোনো কথাই বলবি না, কারণ আব্বু তোকে দেখলে আবার আমাকে কি জানি বলে আল্লাহ জানে, কারণ তুই তো আমাদের মহল্লার সব থেকে প্লে বয় একটা ছেলে। হারামজাদা, আমাকে নিয়ে মস্কারি? তোর বাবা মা আমাকে খুবই ভালো জানে, তোর মতো না। তুই কত ভালো আমার থেকে ভালো আর কেউ জানে না। তুই জানিস, কিন্তু তোর বাবা মা তো জানে না আমি কেমন, বুঝতে পেরেছিস? তাই চান্দু আমার সাথে লাগতে আসিস না, নালে তোর খবর করে দিব আমি। ওরে শালা, ঠিক আছে, সমস্যা নেই, সময় করে তোকেও আমার কাছে পাঠানোর ব্যবস্থা করব, চিন্তা করিস না তো। হারামজাদা, আগে তোকে ওখানে গিয়ে কেলাবো আমি। কিছু সময় কথা বলে কলটা কেটে দেই। এরপর আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা আব্বু আমাকে ডাক দেয় ঘুম থেকে উঠতে। আব্বু আমার উদ্দেশ্যে বলে ওঠে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাদেরকে সকালবেলায় ট্রেন ধরতে হবে। তোর আম্মু তোর সব কিছু গুছিয়ে রেখেছে। আব্বুর কথা শুনে আমি রেডি হয়ে নিলাম। তখন আম্মু বলে ওঠে, বাবা, নিজের খেয়াল রাখিস, কারোর সাথে কখনো ঝগড়া করিস না। আমি আর কিছু বললাম না। আম্মুকে সালাম দিয়ে আব্বুর সাথে ট্রেন স্টেশনে চলে আসি। একটু সময় পর ট্রেন আসে। আমরা দুজন ট্রেনে উঠে পড়লাম। তখনই রাহাত আসে। রাহাত আমাকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। রেল লাইন তার নিজের অবস্থানে চলে যাচ্ছে। আমরা তাকে শুধু দেখছি, তার চলে যাওয়ার দৃশ্যটা। আমি ওখানে একপাশে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙতেই তখন আব্বু আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে, তুই এখনো ঘুমিয়ে আছিস? ঘুম থেকে ওঠ, আমরা তো চলে এসেছি ঢাকায়। তুই তো আবার কখনো ঢাকায় আসিসনি, আবার কেমন ঢাকা শহর তাও দেখিসনি। ঘুম থেকে ওঠে রেল লাইনের বাইরে চল, তাহলে তো দেখতে পারবে ঢাকা শহর কেমন। আমিও খুবই এক্সাইটেড যে ঢাকা শহর দেখার জন্য। কেমন ঢাকা শহর সব সময় আমি শুনেছি, ঢাকা শহর অনেক সুন্দর। আজকে প্রথমবারের মতো দেখব, এবং কি আমি ওখানে পড়াশোনা করব। এটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু আব্বু আম্মুকে ছেড়ে যে চলে যাব, তার জন্য মোটেও ভালো লাগছে না। এরপর আব্বু একটা গাড়ি নেয়, গাড়িতে উঠে বসি। এরপর গাড়িটা একটা বড় বাড়ির সামনে এসে পৌঁছায়। তখনই আব্বু আমাকে বলে ওঠে, আরে গাড়িতে বসে আছিস কেন? আমরা চলে এসেছি, নেমে আয়। চলে এসেছি মানে? তুমি না বললে তোমার বন্ধুর বাড়িতে যাবে? তাহলে এই কোর্ট আদালত কেন নিয়ে আসলে? আরে গাধার ছেলে, এটাই হচ্ছে আমার বন্ধুর বাড়ি। আর এটা বড় দেখে তোর এমন মনে হচ্ছে? কি বলো, এটা তোমার বন্ধুর বাড়ি মানে? এত বড় বাড়ি তোমার বন্ধু? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটাতে বাড়ি? আমি তো টিভি সিনেমার মধ্যে এত বড় বাড়ি দেখেছি, কখনো বাস্তবে দেখিনি। এখন তুই বাস্তবেও দেখবি এবং বাড়ির ভিতরেও ঢুকতে পারবি। বাড়ির ভিতরে প্রবেশ করে আমি তো অবাক হয়ে রইলাম, কারণ বাড়িটা অনেক সুন্দর। দেখে মনে হচ্ছে অনেক রাজকীয় বংশীয় বাড়ি, আর মনে হচ্ছে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। সব জায়গায় কত সুন্দর সুন্দর জিনিসপত্র। ভাগ্যিস এত সুন্দর বাড়ি তাদের শহরের মধ্যে। যদি গ্রামের হতো তাহলে এখানে একটা জিনিসও থাকতো না, সবগুলো চুরি হয়ে যেত। এটা বলে আমি একটা হাসি দিলাম। তখনই একটা বজ্জাত পালতেছি আমি। একটা কথা আর একটা কাজ কোনো দিক থেকে পারে না। সুন্দরভাবে ভদ্রভাবে যে দাঁড়িয়ে থাকবে তা না, কিভাবে পাগলের মতো হাসতেছে। আমার বন্ধু দেখলে কি বলবে? আরে আফজাল, কি বন্ধু, কি অবস্থা তোর? তুই আমাকে একটিবার কল করতি, আমি তোর জন্য গাড়ি পাঠিয়ে দিতাম। তুই আমাকে না বলে চলে এসেছিস। তুই বললি সামনের সপ্তাহে আসবি, আর আজকে হঠাৎ করে চলে আসবি। আমাকে একটিবার কল করতে, তাহলে তো হতো আমি তোর জন্য গাড়ি পাঠিয়ে দিতাম। আর কে এই ছেলেটা? ওর গায়ে তুই শুধু শুধু হাত তুললি কেন? আরে বলিস না, আমি তো আসতে এসেছিলাম, কিন্তু এই হারামজাদার জন্য আমার কি আর। ওইটা হয়ে বাকি কাজ সবগুলো ফেলে আমি এখানে ছুটে এসেছি ওর জন্য। আমার তো ঘুম হারাম করে ফেলেছে এই ছেলেটার জন্য। আমি কোথাও যেতে পারি না, কোনো কিছু করতে পারি না, তাই তো নিয়ে এসেছি। এটা তোর ছেলে? কত বড় হয়ে গিয়েছে। ভদ্রলোকটা এসে কথাটা বলল। তখনই আব্বু আমাকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে আবারও বলে ওঠে, আদব কায়দা সব কিছু বাসায় রেখে এসেছিস নাকি? নিজের আঙ্কেল দাঁড়িয়ে আছে, পা ধরে সালাম কর, বেয়াদব কোথাকার। আব্বুর কথা শুনে আমি আঙ্কেলের পা ধরে সালাম করব। তখনই আঙ্কেল আমার উদ্দেশ্যে বলে ওঠে, আরে তুই এটা কি করছিস? এত বড় ছেলের গায়ে কেউ হাত তুলে? ছেলেটা বিয়ের বয়স হয়েছে, কত সুন্দর, মায়া লাগে। আব্বু বুঝলো না, আঙ্কেল ঠিকই বুঝলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তখন আব্বু আমার দিকে তাকিয়ে
আবারও আমার উদ্দেশ্যে বলে ওঠে, কাকি, তুই কি বলিস? ওর জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। সারাদিন শুধু রাস্তাঘাটে টই টই করে বেড়াবে আর যত সব কাজ করে ওর নামে বিচার আসবে সারাদিন। ওর বিচার শুনতে শুনতে আমি ব্যস্ত হয়ে গেছি ভাই, তার জন্য তোর কাছে নিয়ে এসেছি। আব্বু, তুমি আমাকে কিন্তু এখন তোমার বন্ধুর সামনে অপমান করছো। আরে আফজাল, বাদ দে না। তুইও ছোটবেলায় কম করেছিস নাকি? থাক ভাই, ছোটবেলা নিয়ে আর কথা বলিস না। আমার হাতে সময় নেই। আমি ছেলেটাকে তোর কাছে দিয়ে এখনই চলে যেতে হবে। মানে কিছুই বুঝলাম না। তোর এটা কি বলছিস? মাত্র আসলি, চলে যাবি মানে? আজ এত বছর পর বন্ধুর কাছে এসে তুই আবার বন্ধুর বাড়ির দরজা থেকে চলে যাবে? এটা একদমই ঠিক না। আমি কিন্তু খুবই কষ্ট পাবো বন্ধু। আমি কি বলেছি একবারও আসবো না? যেহেতু ছেলেটা তো হাতে দিয়েছে, তাহলে তো অবশ্যই আসবো। আর সমস্যা নেই, আমি একদিন সময় করে আড্ডা দিব। আমাকে এখনই যেতে হবে, কারণ আরও মাল পৌঁছতে হবে আমার। এমনিতে সময় পার হয়ে যাচ্ছে, আমাকে এখনই বের হতে হবে। তাই বলে এখন কিছু না খেয়ে চলে যাবে? আজকে যদি তোর ভাবি বেঁচে থাকতো তাহলে কখনোই তোকে এখানে খালি মুখে যেতে দিত না। আমি না হয় কিছু করতে পারছি না, তোর ভাবি ঠিক তোকে বাসায় না রেখে ছাড়তোই না। আরে বন্ধু, এসব বলে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? আর আজকে মামুনের সাথে দেখা হলো না, পরে আমি দেখা করব। ও যদি জানতে পারে তাহলে কিন্তু আমাকে অনেক বকাবকি করবে, তোকে বলে দিচ্ছি। আব্বু আরও কিছু কথা বলে ওখান থেকে চলে যেতে লাগলো। আমি এটাই চিন্তা করছি যে আব্বু এত বছর ধরে বললো না তার এত বড়লোক একটা বন্ধু আছে এবং বন্ধুর একটা মেয়েও আছে। আমি যদি জানতাম তাহলে অনেক আগেই ওনার মেয়েকে পটিয়ে আমি এখানে সেটেল হয়ে যেতাম। এসব ভাবছিলাম, তখনই আঙ্কেল আমার কাছে আসে। এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, বাবা, তুমি তো বেশ বড় হয়ে গিয়েছো। তোমাকে সেই ছোটবেলায় দেখেছিলাম আমি। তুমি হয়তো আমাকে চেনো না। কাজের ক্ষেত্রে আমার আর গ্রামে যাওয়া হয়নি। তোমার আব্বু কেমন আসেনি, মাঝে মধ্যে আসতো। আমার ব্যাপারে হয়তো বা তোমার বাবা বলেনি। আমি তোমার বাবার ছোটবেলার একমাত্র বন্ধু। মজার বিষয় হলো তোমার বাবা আমার বিয়েটা দিয়েছিল, আমরা পালিয়ে বিয়ে করেছি। আর তোমার বাবা আমার একমাত্র বন্ধু বলে সে আমাকে সাহায্য করে। এরপর আমি ঢাকায় চলে আসি। ওখান থেকে আমি পড়াশুনো করে চাকরি করে সব কিছু সামলে নেই। ওখান থেকে আমি একটা ছোট্টখাট্টো ব্যবসা শুরু করি। ওখান থেকে আস্তে আস্তে আজকে এই পর্যায়ে এসেছি আমি। বাড়িতে তোমার আন্টি নেই, তোমার আন্টি বেঁচে নেই। আমার শুধু একমাত্র মেয়ে আছে, ও এখনো আসেনি। আসলে আমার মেয়ে আমার সাথে তেমন থাকে না, কারণ একটাই, ওর মা যখন অসুস্থ ছিল আমি অফিসে ছিলাম, ওর মাকে সময় দিতে পারিনি। ওর মা মারা যাওয়ার পরও সবসময় আমাকে দোষ দিয়ে গিয়েছে, কারণ সব কিছুর দোষ নাকি আমার। এত টাকা, এত স্বাধীন বিশালতা, এত কিছু থাকার পরও আমার মেয়ে কখনো আমার কাছে আসেনি। আমার কাছে এসে একটা টাকাও কখনো চায়নি। আমার পরিচয় দিতে নাকি তার ঘৃণা লাগে, তাই সে একা হয়ে যায়, একা খুব দূরে। এখন আমি খুব একা। কথাটা বলে আঙ্কেল কান্না করে দিল। আমি ওনাকে সামলাতে লাগলাম আর বললাম, আরে আঙ্কেল, আপনি কান্না করছেন কেন? আমি বুঝতে পেরেছি আপনার কষ্টটা। আপনি চিন্তা করবেন না, আমি যেহেতু আপনার কাছে আছি, আমি আপনার কষ্টটা আর রাখতে দেব না, দূর দূর করে দেব। আমি যতদিন আছি আপনি আমাকে নিজের ছেলের মতোই ভাববেন। আর হ্যাঁ, শোনো, বাড়ির মধ্যে কাজের লোক আছে, ওরা তোমাকে খাবার দিবে, যা প্রয়োজন ওদেরকে বললে হবে। আর হ্যাঁ, আসো উপরে, তোমার রুমটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আঙ্কেল আমাকে কিচেন রুম এবং কি বাসার সবগুলো জায়গা দেখিয়ে দেয় এবং কি আমার নিজের রুমটাও দেখিয়ে দেয়। এরপর আঙ্কেল আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি মাঝে মধ্যে ব্যবসার কাজে দেশের বাইরে যেতে হয়, তাই তুমি বাসার মধ্যে একাই থাকবে। বোরিং লাগলে তুমি একটু হাঁটতে যেও, সমস্যা নেই। আর টাকা পয়সা যা লাগে এই যে কার্ডটা রাখো, এখান থেকে তুলে নিবে। আরে না না আঙ্কেল, এসব কি বলছেন? আব্বু আমাকে যাওয়ার সময় টাকা দিয়ে গিয়েছে, আমার টাকার কোনো প্রয়োজন নেই। আব্বু আমাকে টাকা দিয়েছে। তুমি একটু বেশি কথা বলো। তোমাকে যা বলেছি তাই করো। এটা নিজের কাছেই রাখো, যখন প্রয়োজন হবে তখন এটা ব্যবহার করবে। এখান থেকে টাকা নেবে, সমস্যা নেই, আমি তোমার বাবার মতোই। আঙ্কেল কার্ডটা আমাকে দিয়ে ওখান থেকে চলে যায়।
আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে রইলাম আর রুমটা ভালো করে তাকিয়ে দেখলাম। জীবনে এত সুন্দর এত বড় রুম দেখিনি। এত সুন্দর রুমে আমি ঘুমাবো এটা ভাবতেই আমার কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমি ফ্রেশ হয়ে বসতে কিছুক্ষণ পর একজন মহিলা এসে আমাকে খাবার দিয়ে যায়। আমি খাবার খেয়ে শুয়ে পড়ি। ঘুম থেকে উঠতেই দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর দেখলাম আঙ্কেল আমার কাছে আসে, এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, বাবা, তুমি তো গ্রাম থেকে এসেছো, শহরে এই জামা কাপড় চলে না, তাই এই টাকাগুলো নাও। সামনে একটা শপিং মল আছে, ওখান থেকে কিছু জামা কাপড় নিয়ে নাও। পরে আমি তোমাকে শপিং মলে নিয়ে গিয়ে জামা কাপড় নিয়ে দিব। আর আগামীকালকে আমি তোমাকে নিজে নিয়ে গিয়ে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দিব। তার তো প্রয়োজন নেই আঙ্কেল, আমি তো এমনি জামা নিতে যেতাম, সমস্যা নেই, টাকা লাগবে না। বেশি কথা বলো না, যা বলছি তাই শোনো। আঙ্কেল আমাকে জোর করে টাকাগুলো দিয়ে ওখান থেকে চলে যায়। টাকাগুলো গুনে দেখি প্রায় 20,000 টাকার মতো। এত টাকা শপিং, আমরা তো গ্রামে 2-2.5 হাজার টাকা জামা কাপড় নিলে অনেক হয়ে যায়। এটা শহর, এখানে বেশি নেবে স্বাভাবিক। এসব ভেবে আমি শপিং মলের উদ্দেশ্যে রওনা দিলাম। শপিং মলের ভিতরে ঢুকে আমি তো অবাক, বাবারে বাবা, কত বড় শপিং মল আর কত সুন্দর। এত সুন্দর শপিং মল আমি মনে হয় জীবনেও দেখিনি। আর কত দামি দামি জামা কাপড়। সব থেকে অবাক লাগছে এখানে কত সুন্দর মেয়ে। এগুলো দেখলেই তো আমার কাছে কেমন জানি না ভালো লাগে, মনের মধ্যে লাড্ডু ফুটে। তাই আমি এসব দেখানোর জন্য আমি ভিডিও কল দিলাম রাহাতকে। রাহাত ফোন ধরে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি বন্ধু, তুই কোথায় আছিস? এত সুন্দর জায়গা কখনো তো দেখিনি আমি। এটা কোথায়? তুই কি বিদেশে আছিস নাকি? আব্বে না রে শালা, এটা হচ্ছে গিয়ে তোর ঢাকা শহরের শপিং মল। দেখেছিস কি সুন্দর? আঙ্কেল আমাকে টাকা দিয়েছে শপিং করার জন্য, তাই এসেছি। বলছিস কি তোর আঙ্কেল এত বড় লোক যে তোকে টাকা দিয়েছে শপিং করার জন্য? তুই জানিস শুধু অল্প কিছু জামা কাপড় নেওয়ার জন্য আমাকে 20,000 টাকা দিয়েছে। আর যদি ভালোভাবে জামা কাপড় নিতে বলে তাহলে কত টাকা দিবে তুই একটিবার বুঝতে পেরেছিস? কি বলছিস ভাই? 20,000 টাকা? এটা তো আমি জীবনে চোখেও দেখিনি। আর তোকে এত টাকা দিয়েছে শুধু শপিং করার জন্য? ভাই আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। ধুর শালা, তুই বিশ্বাস করলি কি আর না করলেই বাকি। আমি রাহাতের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তখনই আমার অজান্তে আমার কারোর সাথে ধাক্কা লাগে আর আমার ফোনটা নিচে পড়ে যায় আর বন্ধ হয়ে যায়। তখন এই মেয়েটা আমার দিকে তাকিয়ে বলে ওঠে, নিচে রেখে এসেছিলাম, ওখানে মধ্যে আমার ইম্পর্টেন্ট অনেক কিছু ছিল, যার জন্য তাড়াহুড়া করতে গিয়ে আপনার ফোনটা পড়ে যায়। আপনি কি পাগল নাকি আপনার মাথায় সমস্যা? আপনি কি দেখে চলতে পারেন না? কথাটা বলে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার চোখে সানগ্লাস, দেখতে হেব্বি সুন্দরী, কিন্তু রাগ প্রচণ্ড পরিমাণ, কারণ আমার ফোনটা ভেঙে গিয়েছে। আজব তো, শুধু একটা ফোন পড়েছে, তাতে কি হয়েছে? আপনি জানেন এই ফোনটা আমি কত কষ্ট করে কিনেছি? এখন আমার আব্বা আমাকে টাকা দেবে না, আমি কিভাবে ফোন কিনবো? হ্যাঁ। ছেলেটার এমন কাণ্ড দেখে আমি হেসে উঠলাম। ছেলেটা দেখতে অনেক কিউট, আর দেখে মনে হচ্ছে ছেলেটা মনে হয় গ্রাম থেকে এসেছে। তখন আমি ছেলেটার উদ্দেশ্যে বলে উঠি, ফোনটা ভেঙেছি আমি, আপনার ফোনটার দাম দিব, সমস্যা নেই, আমি আপনাকে একটা নিউ ফোন নিয়ে দিব। আপনি আমার সাথে মজা করছেন? আসলে গরিব মানুষের সাথে মানুষ মজাই করে। কথাটা বলে আমার ভাঙা ফোনটা হাতে নিয়ে ওখান থেকে সোজা আমি চলে গেলাম। মেয়েটা আমাকে পেছন থেকে অনেকবার ডাকলো, আমি একটাবারও পিছনে মেয়েটার কথা শুনলাম না। এতবার ছেলেটাকে ঢাকা সত্ত্বেও একটাবারও আমার কথা শুনল না। ও সোজা ওইখান থেকে কেটে চলে গেল। ছেলেটা আসলেই অনেক কিউট ছিল, গ্রামের ছেলে বলে কথা, আর দেখতে অনেক হেব্বি। আমি কিছু কেনাকাটা করে ওখান থেকে সোজা বাসায় চলে আসি। বাসায় আসতেই আমার জন্য খাবার নিয়ে আসে। আমি খাবার খেয়ে শুয়ে পড়ি, কারণ আগামীকালকে আঙ্কেলের সাথে আবার আমাকে ভার্সিটিতে যেতে হবে, কারণ ওখানে আঙ্কেল আমাকে অ্যাডমিশন করিয়ে দেবে। এটা ভেবে আমি ঘুমিয়ে পড়ি, কারণ ফোনটা তো এমনি নষ্ট হয়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠতেই আঙ্কেল নিচে এসে আমাকে ডাক দিয়ে বলে ওঠে, বাবা, ঘুম থেকে উঠেছো নাকি? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের এখনই বের হতে হবে, আমাদের আগে ভার্সিটিতে যেতে হবে। আঙ্কেলের কথা শুনে আমি রেডি হয়ে নিচে আসলাম। যখন দেখি আঙ্কেল নাস্তা টেবিলে বসে আছে আর আমার জন্য অপেক্ষা করছে, আমি আসতে আঙ্কেল আমার উদ্দেশ্যে বলে ওঠে,
নাস্তাটা করে নাও, এরপর আমরা বের হব। এমনিতেই ড্রাইভারকে বলে রেখেছি যে তোমাকে দিয়ে আসার জন্য। আরে না আঙ্কেল, প্রয়োজন নেই। আমি আসলে চাই না যে গাড়িতে যাইতে, আমি চাই নিজে হেঁটে যেতে। এভাবে আমার আসলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমার যেভাবে ভালো লাগে ওইভাবে যাবে, কোনো সমস্যা নেই। আমি এখানে নাস্তাটা করে নিলাম। আঙ্কেল আমাকে নিয়ে একটা বড় ভার্সিটির সামনে এসে দাঁড়ালো। এরপর আমাকে নিয়ে একটা অফিসে নিয়ে যায়। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক ভেতরে প্রবেশ করে। দেখে বোঝা যাচ্ছে উনি যে এই ভার্সিটির প্রিন্সিপাল। আঙ্কেলকে দেখে একগাল মুচকি হাসি দেয়। এরপর কি খাবে বলে তখন আঙ্কেল বলে ওঠে, আরে আজকে আবার আমার অফিসে মিটিং আছে, আমাকে ইউকেতে যেতে হবে। তোকে তো বললাম এটা আফজালের ছেলে, আর ওকে অ্যাডমিশন করানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি। তোকে তো সব কিছু আগেই বলে আছে। তার মানে আব্বুকে উনি আগে থেকে জানে, মানে আব্বুরও উনিও বন্ধু লাগে। কিন্তু আব্বুর সাথে এত বড় বড় মানুষের সম্পর্ক আমি তো কোনো জানতামই না। ওখানে আমরা বের হয়ে আসি, তখন আঙ্কেল আমার উদ্দেশ্যে বলে ওঠে, বাবা তোমাকে একটা কথা বলতাম। আ- বাবা তোমাকে একটা কথা বলতাম আমি। সেটা হচ্ছে গিয়ে, এখানে আমার মেয়ে আছে এই ইউনিভার্সিটিতে। ও এখন বর্তমানে আছে। তোমার বিষয় আমি সব কিছু শুনেছি, তাই আমার একটা ভরসা আছে। সেটা হচ্ছে তুমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। আমি চাই তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো। এই একটা জিনিস তোমার কাছে আমি চাই। আঙ্কেল আমি আপনাকে কথা দিচ্ছি, আমি অবশ্যই আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। ওনার সব অভিমান এবং কি ভুল সব কিছু আমি ঠিক করে আপনার কাছ থেকে আপনার কাছে আপনার মেয়েকে ফিরিয়ে দেব। আমার মেয়ে তোমার থেকে সিনিয়র, আর আমার মেয়ের ছবি তোমাকে দিতে চাই না। আমি চাই তুমি নিজেই ওকে খুঁজে বের করে চিনে নাও। আঙ্কেল কথাটা বলে ভার্সিটি থেকে চলে যায়। আমি আমার ক্লাস খুঁজতে লাগলাম। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে। তখনই আমি, আল্লাহ গো, কোমরটা মনে হয় ভেঙে গিয়েছে। চোখে দেখে না নাকি? সামনে তাকিয়ে দেখি ছেলেটা আর অন্য কেউ না, ওই দিনের ছেলেটা। তখনই ছেলেটা আমাকে দেখে আমার উদ্দেশ্যে রাগে গলায় বলে ওঠে, আপনি আপনি আবার আমার সামনে চলে এসেছেন। একবার তো ফোন ভেঙেছেন, এখন আবার কি ভাঙতে চান? কি? বুঝলাম না আপনার কথা। এমনিতে আপনি তো আমার অনেক বড়, কিছু ভেঙে ফেলেছেন। মানে কি বলতেছেন আপনি? মনে মনে বললাম, তুমি তো আমার মনটাই চুরি করে নিয়ে গিয়েছো। তার থেকে আর বড় কি হতে পারে? আমার চুপচাপ থাকা দেখে ছেলেটা তখনই রাগী গলায় আমার উদ্দেশ্যে বলে ওঠে, ঢাকা শহরের মেয়েগুলো এমন কেন যায় না? ওরা চুপচাপ থাকে কেন? আমি বুঝতে পারি না ভাই। আরে আসলে আমি দুঃখিত। আপনাকে তো ওই দিন আমি বলেছিলাম যে একটু অপেক্ষা করেন, আমি আপনাকে নতুন ফোন নিয়ে দিব। আমি তো আপনার থেকে নতুন ফোন চাইনি, আমি আমার পুরাতন ফোনের কথাই বললাম আপনাকে। আরে তা না, আসলে আমি আপনাকে যেহেতু ধাক্কা দিয়ে ফেলেছি আর ফোনটা আমি নষ্ট করেছি, তাই ভাবলাম আপনাকে নতুন একটা কিনে দিব। আপনি বড়লোক বাবার একমাত্র মেয়ে হতে পারেন, কিন্তু আমি না। আমি সাধারণ একজন গরিব ফ্যামিলির সন্তান, তাই সবাইকে এক ভাবা উচিত না। আমি আপনার থেকে কোনো নতুন ফোন চাইও না। যা যা হয়েছে তা একটা অ্যাক্সিডেন্ট হিসাবে আমি ভুলে গিয়েছি। আসলে তা না। বাই দ্য ওয়ে, আপনি এই ভার্সিটিতে কি করছেন? এত সময় ধরে মেয়েটার সাথে কথা বলছে, কিন্তু আমি যে ভার্সিটিতে দাঁড়িয়ে কথা বলছি তা ভুলেই গিয়েছে। কি হলো, কথা বলছেন না যে? চুপ করে রইলেন, আবার কোথায় হারিয়ে গেলেন? আমি আসলে এখানে নতুন অ্যাডমিশন নিয়েছি, আমি ফার্স্ট ইয়ারে। ও আচ্ছা, আমরা একসাথেই তাহলে? আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আপনি আর আমি একসাথে মানে? মানে আপনি যে ক্লাসে যাচ্ছেন, আমি একই ক্লাসে অ্যাডমিশন নিজেও নিয়েছি। আপনি আর আমি একই সেম ডিপার্টমেন্টে। আমরা যেহেতু দুজনে একই ক্লাসে, তাই আমরা কি ফ্রেন্ড হতে পারি? মেয়েটা হাত বাড়িয়ে কথাটা বলল। মেয়েটা হাত বাড়িয়ে যেহেতু কথাটা বলেছে, তাই আমি আর না করলাম না। আমিও মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ করে নিলাম। তখনই মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি শ্রাবণী, এই ঢাকাতে থাকি, মিরপুরে আমাদের বাড়ি। আমি ঢাকার বাসী না। আমি ঢাকার বাসী না, কিন্তু আমি গ্রাম থেকে এসেছি। আর এখানে আমার এক আঙ্কেলের বাসায় থাকে। আর
আর আমার নাম আবির। আপনি আমাকে আবির বলে ডাকতে পারেন, সমস্যা নেই। এটা কিন্তু তুমি একদম আমাকে রাগিয়ে দিলে। তুমি কেন আমাকে আপনি করে বলছো? আমরা যেহেতু সেম ক্লাস, তাই তুমি করেই বলবে। আচ্ছা ঠিক আছে। এরপর শ্রাবণী আমাকে ক্লাসটা দেখিয়ে দেয়। আমি ওকে বলি আমি একটু ক্যাম্পাসটা ঘুরতে চাই। তখন শ্রাবণী বলে ওঠে, চলো আমি তোমাকে ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাচ্ছি। সমস্যা নেই, আমি একাই ঘুরতে পারবো, পরে না হয় তুমি আমাকে ঘুরিয়ে দেখিও। কথাটা বলতেই শ্রাবণী ওখান থেকে চলে যায়। আর একটা কথাও বললো না। আমি ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছিলাম। তখনই হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম। সামনে তাকিয়ে দেখি যে মেয়েটা সে আর কেউ নাই, গ্রামের মেলায় যার সাথে আমার তর্কও হয়েছিল সেই নীলা। ওকে দেখেই আমি থপকে গেলাম, আর নীলা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তুই আমার পিছু করতে করতে এখানে পর্যন্ত চলে এসেছিস, গ্রাম থেকে শহর পর্যন্ত আমার পিছনে পড়েছিস। তোর সাহস তো খুব বড় হয়ে গেছে রে। আরে পিছু করব মানে? আমি নিজের কাছে এসেছি এখানে, আর আপনি মনে করেছেন আমি আপনাকে ফলো করে এসেছি নাকি? হ্যাঁ, চুপ কর, এখনো মিথ্যে বলছিস। গ্রামের মেলায় ঝগড়া করেছিস আর এখন শহরে এসে আমায় ধাক্কা দিচ্ছিস। তোর আচরণ একদমই বদলায়নি। আপনিও না একই রকম, একটু বদলানো নাই। আগের মতনই হনুমানের বইয়ের মতোই আছেন, আর যুদ্ধ শুরু করেন। কি? আমি হনুমানের বউ আর আমি যুদ্ধ শুরু করি? তুই তো শুরু করিস। আর তুই শাকচুন্নির জামাই, তখনও তোর জেল, এখনো তোর সেই বাড়াবাড়ি। আপনি তো মনে হচ্ছে দুধে তোমার তুলসী পাতা, কিছুই জানেন না। একদম অবুঝ একটা শিশু, ঝগড়াটে মেয়ে একটা, আবার বড় বড় কথা বলে। আমি ঝগড়াটে মেয়ে? কথাটা বলে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল মেয়েটা। আমি তো হা করে তাকিয়ে রইলাম। আশেপাশে সবাই আমার দিকে তাকিয়ে রইল। আমার তো রাগ প্রচণ্ড পরিমাণ হলো। আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। আমার ভার্সিটিতে এসে তুই আমাকে অপমান করেছিস। তোর তো সাহস কম না? তুই জানিস আমি কে? প্রথমত আপনি আমার সিনিয়র ছিলেন, তাই আপনাকে সম্মান দিয়েছে, কিন্তু এখন আমার গায়ে হাত তুলেছেন। এখন কি ভেবেছেন আমি আপনাকে ছেড়ে দিব? কখনোই না। এই আবির কখনোই কাউকে ছেড়ে দেয়নি। গ্রাম থেকে আসার সময় প্লাস্টিকের একটা সাপ নিয়ে এসেছিলাম, ব্যাগে সাপটা ছিল। ব্যাগ থেকে সাপটা বের করে আমি নীলার গায়ে ছুঁড়ে মারলাম। আমি পেছন ফিরে চলে যাব, তখনই দেখলাম আমার গায়ের উপরে একটা সাপ। এটা দেখে আমি চিৎকার করে দৌড়াতে লাগলাম। তখনই সামনে একজনকে দেখে তাকে ভয়ে জড়িয়ে ধরলাম। তখনই হঠাৎ করে নীলা ভয়ে চিৎকার করে আমাকে জড়িয়ে ধরে। আর আশেপাশে ক্যাম্পাসে যত ছেলে মেয়ে ছিল সবাই এটা দেখে আর এটা চিল্লানি শুনে দৌড়ে চলে আসে। নীলা আমাকে কিভাবে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন আমরা দুজনা প্রেমিক প্রেমিকা। আর সবাই যেন হাঁ করে আমাদের দিকে তাকিয়ে রইল। প্রথমত সবাই অবাক হয়েছে, তার যথেষ্ট কারণ আছে। কারণ নীলা এই ভার্সিটির সিনিয়র, তার জন্য। আর তার থেকে বড় কথা, ও যে এত ভয় পাবে আমি ভাবতেও পারিনি। প্লাস্টিকের একটা সাপ দেখে ভয় পায়, আবার নিজেকে সিনিয়র বলে দাবি করে। আমি জানি গতি খুব একটা সুবিধার নয়। এখানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমাকে পিটিয়ে লাল করে ফেলবে। আমি ওখান থেকে দৌড়ে চলে যাই। তোকে একবার হাতের কাছে পাই, এরপরে তোকে বুঝিয়ে দিব আশেপাশের সব স্টুডেন্ট আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। আমি যেন ভিন দেশের কোনো একটা এলিয়েন। সবাই ধমক দিতেই ওরা ওখান থেকে ওই জায়গা থেকে ত্যাগ করে। ক্যাম্পাসের একটা গাছের নিচে বসে নীলার কথা ভাবছি। আসলে ওকে প্রথম দেখায় আমি প্রেমে পড়ে গেছি। আমাকে পাগল করে দিয়েছে। নিজের মনেই হাসতে লাগলাম। তখনই একটা ছেলে আমার সামনে আসে, এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই যে হ্যালো ভাই, নিজের মনে হাসতেছেন, কাহিনীটা কি? আপনাকে তো এর আগে এই ভার্সিটিতে দেখিনি। আপনার নামটা কি জানতে পারি? ছেলেটা আমার সামনে এসে কথাটা বলল। ছেলেটাকে দেখে আমি ছেলেটার উদ্দেশ্যে বলে ওঠে, আমার নাম আবির। আমি গ্রাম থেকে এসেছি, এই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। আমি ফার্স্ট ইয়ারে। ছেলেটা হাত বাড়িয়ে দিয়ে আমাকে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি আকাশ আহমেদ। আমিও এই ভার্সিটিতে নতুন, আমার তেমন কোনো বন্ধু নেই। আর আমি এখানে অ্যাডমিশন নিয়েছি মাত্র 2 মাস হয়েছে। আমরা কি দুইজন বন্ধু হতে পারি? হ্যাঁ, সমস্যা নেই। আমি যেহেতু এখানে তেমন কাউকে জানি না, আপনি বন্ধু হলে তো কোনো সমস্যা নেই, যেহেতু একই ক্লাসে আমরা পড়ি। তখন আকাশ আমার দিকে তাকিয়ে আবার আমার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করতাম, যদি ঠিকভাবে উত্তরটা দিতে। বুঝলাম না, তুমি একটা কথা জিজ্ঞেস করবে তাতে আবার কিভাবে ভয় পাচ্ছ কেন? কারণ কি কি যেন একটা বলতে চাই আকাশ আমার উদ্দেশ্যে, কিন্তু বলতে আর সংকোচন মনের মধ্যে লেগে আছে।
আমার কথা শুনে একটু ঠিক হয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আসলে তোমাকে নীলা ম্যাডামের সাথে দেখছি, তোমার গার্লফ্রেন্ড। কারণ এই পুরো ভার্সিটির মধ্যে নীলা ম্যাডাম হচ্ছে সব থেকে সুন্দরী মেয়ে। তার পিছনে সিনিয়র জুনিয়র এবং কি স্যার পর্যন্ত পাগল হয়ে আছে। আর হবে বা না কেন, উনি যে আমাদের পুরো ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়ে। তাই বলছিলাম যে নীলা ম্যাডাম কি তোমার কোনো গার্লফ্রেন্ড বা কোনো আত্মীয় স্বজন? আরে না রে ভাই, তেমন কোনো বিষয় না। তুমি তো দেখি কিছুই বুঝে উঠতে পারছো না। আচ্ছা, তোমাকে আমি সবকিছু খুলে বলছি, এরপর আকাশকে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে আকাশ হাসতে লাগলো আর বলে ওঠে, তুমি তো নীলা ম্যাডামকে জানো না, উনি কত প্রকার রাগী একটা মেয়ে। উনি একবার রেগে গেলে ওনার সাথে কেউ পারে না। পুরো ভার্সিটির যাতে স্টুডেন্ট আছে সবাই ওনাকে ভয় পায়। এক মিনিট, তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। নীলা ম্যাডাম? নীলা ম্যাডাম মানে বুঝলাম না। সে কখন থেকে তুমি ম্যাডাম ম্যাডাম বলে যাচ্ছ? আমার কথা শুনে কেমন জানি না আকাশ হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি আবারও ওর মুখের উপর প্রশ্ন করে দিলাম। আমার কথা শুনে তো অবাক হয়ে আকাশ বলে উঠল, আজব ভাই, তুমি তুমি কি জানো না যে নীলা ম্যাডামকে? আরে ভাই, জানলে কি তোমাকে বলতাম নাকি? আমি এতটুকু জানি সে আমার থেকে কোনো বড় ক্লাসে পড়ে। আরে না রে ভাই, এমন বিষয় না। আমরা যেখানে ক্লাস করব ওখানে এর ইংরেজি টিচার আমাদের নীলা ম্যাডাম। আর তুমি এখন জানতেছো, এটা শুনেই তো আমার কেমন জানি হাসি পাচ্ছে। তুমি তো এমনিতে রাগিয়ে দিচ্ছ নীলা ম্যাডামকে। এখন তুমি কি করবে? আকাশের কথা শুনে তো আমার কলেজা মনে হয় শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। তখনই আমাকে দেখে শ্রাবণী আমার কাছে আসে। এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আরে আবির, তুমি এখানে বসে আছো? ক্লাসের সময় হয়ে গেছে, চলো ক্লাসে যাই। আকাশ আমাকে খোসাইতে লাগলো যে শ্রাবণের সাথে ওকে পরিচয় করিয়ে দে। আর এমনিতে আমার কলেজাতে তো চাঁদ উঠে আছে। আমি তো ভয়ে আছি, যদি মেয়েটা আমাকে আক্রমণ শুরু করে আমি কি করব। আরে এখনো তুমি বসে আছো? চলো চলো, এখানে বসে থেকে কি করবে? আকাশের সাথে শ্রাবণীর পরিচয় করিয়ে দিই এক প্রকার বাধ্য হয়ে। আমি ক্লাসে যাই, ভয়ে ক্লাসের ভিতর প্রবেশ করলাম। ক্লাসের ভিতর বসতেই কিছুক্ষণ পর একজন স্যার আসে। এরপর আমাদের সবার ক্লাস নেয়। গতকালকে রাতে আমার তেমন ঘুম হয়নি, কেমন জানি না ঘুম আসে, কারণ ক্লাসে কেউ আসেছে না। আর আমার বিছানা পরিবর্তন হলে ঘুম হয় না। রাতে আমি চোখ দুটো বন্ধ করতে কখন যে ঘুমের সাগরে হারিয়ে গেছি নিজেও জানি না। ক্লাসের ভেতরে প্রবেশ করলাম। এরপর একটা খাতা দেখলাম যে কে কে এখন নতুন অ্যাডমিশন নিয়েছে। তাই চেক করে দেখলাম ছেলেটা এই ক্লাসের মধ্যেই আছে। তখন দেখলাম ঘুমিয়ে আছে। সবাই গুড মর্নিং বলে সালাম দিল, এরপরে বসে পড়লো। আমি তো স্বপ্নের মধ্যে নীলাকে নিয়ে যেন কক্সবাজারে ঘুরতে যাচ্ছি আর নিজের মনে মনে হাসতেছি। তখনই কেউ আমার সামনে আসে। এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তুমি এখানে ঘুমাচ্ছ? এটা কি ঘুমানোর জায়গা নাকি? এখানে ক্লাস করার জায়গা। তোমার মতো ছেলেরা এখানে আসেই তারা এই জন্যই, ঘাস কাটার জন্য, অন্য কিছু করার জন্য তারা। আমি চোখ দুটো মেলে সামনে তাকিয়ে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে আমার জম। আর কথাগুলো বলল। আশেপাশে সব স্টুডেন্ট হু হু করে হেসে দিল। আমি 1 মিনিটের মধ্যে ভুলেই গেলাম যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে আমার ক্লাসের ম্যাডাম। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, আপনার তো সাহস কম না? আপনি এখানে এসে আমাকে অপমান করছেন। স্টুপিড, বের হও। আমি তোমার ক্লাসের ম্যাডাম, তার উপরে আমার মুখে মুখে কথা বলছো। তখনই মনে হলো আমি যে ক্লাসের মধ্যে আছি আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আমাদের ক্লাসের ম্যাডাম নীলা। কারণ আমাকে তো আকাশ বলেছে যার সাথে আমার ঝগড়া হয়েছে আমাদের ক্লাসের ম্যাডাম নীলা ম্যাডাম। সবাই আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। এটা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। তাই আমি ওখানে আর দাঁড়িয়ে থাকলাম না, ব্যাগটা নিয়ে ওখান থেকে সোজা বের হয়ে আসলাম। সামনে থাপ্পড় দেওয়া হয়তো বা উচিত হয়নি। কথাটা বলে আমি সবার ক্লাস নিতে লাগলাম। কেন জানি না আমার ক্লাসে আজকে মন পড়ছে না। বারে বারে শুধু ছেলেটার কথাই মনে পড়ছে। বুঝলাম না বারে বারে কেন সেটা মনে পড়ছে। কত কারোর সাথেই তো ঝগড়া হয়েছে, এমন তো কখনো হয়নি। আবার আমি এমন কারোর সাথে ঝগড়াও করিনি তেমন। এই প্রথম কারোর সাথেই এমন ঝগড়া হয়েছে। এমন কি তখন থেকে তার কথাই মনে পড়ছে। নিজের অজান্তেই আমার মধ্যে কেমন জানি না গিল্ট ফিল হচ্ছে। যাই হোক, ক্লাস শেষ করে একটা সরি বলে চলে যাব। পাশে একটা গাছের শিকড়ের সামনে বসে আছে। কিছুক্ষণ পর দেখলাম শ্রাবণী আমার কাছে আসে, হাতে একটা বক্স। তখন আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই বক্সটা রাখো। আবিরের উদ্দেশ্যে কথাটা বললাম। তখন আবির কেমন জানি না বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে বলে ওঠে,
বক্সের মধ্যে কি আছে শ্রাবণী? তুমি আগে কথা বলো না। এটা হাতে নাও, এরপর খোলো। ওর হাত থেকে বক্সটা নিয়ে আমি খুলে দেখি বক্সের মধ্যে আইফোন 70 প্রো ম্যাক্স আছে। এটা দেখে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আমি বলে উঠি, এত দামি ফোন তুমি আমার কাছে নিয়ে এসেছো কেন? এটা কার জন্য? আরে আজব তো, তুমি আমার একমাত্র বন্ধু, আর আমি তোমার একটা ফোন নষ্ট করেছি, তার জন্য আমি তোমাকে এটা দিয়েছি। না, আমি এটা একদম তোমার কাছ থেকে নিতে পারবো না। দেখো, তুমি যদি আমার কাছ থেকে এই গিফটটা না নাও, আমি খুব কষ্ট পাবো। আমি তোমার জন্য স্পেশালি এটা নিয়েছি, প্লিজ তুমি না করো না, না হলে কিন্তু আমি কান্না করে দেব। মেয়েটা দেখে বুঝতে পেরেছি খুবই ইমোশনাল একটা মেয়ে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। কোনটা রাখলে বিপদ, কারণ ফোনটা রাখলেও বিপদ, কারণ আমি কখনো কারো কাছ থেকে গিফট নিতে চাই না। তখন আমি শ্রাবণীর উদ্দেশ্যে বলে উঠি, আচ্ছা আমার তো শুধু একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, তাও আবার কম দামি, তার জন্য তুমি আমাকে এত একটা দামি ফোন দেওয়ার কি দরকার ছিল বলো? আরে তুমি আমার একমাত্র বন্ধু আর সব থেকে ভালো ক্লোজ ফ্রেন্ড, তুমি ছাড়া আমার আর তেমন কোনো বন্ধু নেই, তাই আমি তোমাকে দিতে পারি না। তার থেকে বড় কথা, আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্য সব করতে পারি। কথাটা মনে মনে বললাম। আমি ফোনটা নিতে চাইলাম না, এক প্রকার জোর করে ফোনটা আমার হাতে দিল। এরপর আমি রাজি হই, আমাকে জড়িয়ে ধরলো। আরে ছাড়ো, মানুষ দেখলে কি বলবে? এদিকে নীলা ভাবতেছে। আমি ভাবলাম ছেলেটাকে গিয়ে সরি বলবো। ক্যাম্পাসের ভিতর প্রবেশ করতে দেখি ছেলেটা একটা মেয়েকে জড়িয়ে ধরেছে। এটা দেখে আমার প্রচণ্ড পরিমাণে রাগ হলো, কিন্তু কেন রাগ হলো জানি না। আমি যেন রাগ করে ওখান থেকে চলে যেতে লাগলাম হনহন করে। এটার কারণ আমি ঠিক বুঝতে পারছি না। কেন জানি না মনের মধ্যে কষ্ট লাগতে লাগলো। এমন কষ্ট হওয়ার কোনো কথা না, কিন্তু ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক না, তাহলে এমনটা কেন হচ্ছে আমার সাথে? ছেলেটাকে দেখলে কেন আবার এমন লাগে? ছেলেটার সাথে আমার আগেও কথা হয়েছে, ওকে আমি আগেও দেখেছি। মেলায় যখন ছেলেটার সাথে ঝগড়া হয় তখন থেকে আমার শুধু ছেলেটার কথাই মনে পড়ে। এমনটা হওয়ার কথা না। আজ পর্যন্ত অনেক ছেলের সাথে আমার কথা হয়েছে, পরিচয় হয়েছে, কিন্তু এমন কখনো কারোর সাথে হয়নি। তাহলে ছেলেটার সাথে কেন আমার এমন হচ্ছে? অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার কেন বুকের ভেতরটা এইভাবে ফেটে যায়? এসব ভাবতে ভাবতে আমি আমার বাসার দিকে যেতে লাগলাম। তখনই রাস্তার মাঝখানে একটা গুন্ডা ছেলে আমার রাস্তা বাধা দিয়ে বলে ওঠে, এই সুন্দরী, তোমাকে সেই কবে থেকে আমি প্রপোজাল দিয়েই এসেছি, কিন্তু তুমি আমার কথার একটাও রিপ্লাই দাওনি। তার কারণটা কি জানতে চাই। দেখুন, দয়া করে আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আর আমি আপনাকে পছন্দ করি না, আর বিয়ে তো দূরের কথা। তুমি আমাকে চেনো, আমি হচ্ছি এমপির একমাত্র ছেলে। তোমাকে আমার ভালো লেগেছে, তাই আমি তোমাকে আমার রানী করে রাখতে চাই। তোমার সৌন্দর্য আমাকে পাগল করেছে, তাই আমি তোমাকে আমার করে রাখতে চাই। যদি তোমাকে আমার ভোগ করার হতো, তাহলে তোমার দেহের প্রতিটা অংশের মধ্যে আমার হাতের ছোঁয়া লেগে যেত। তোমার শরীরের মধ্যে যতটুকু পার্ট আছে আমি সবগুলো নিজের চুমু দিতাম। আমার পুরো শরীরটা রেগে একদম আগুন হয়ে যায়। ছেলেটার এমন নোংরা কথা শুনে আমি ঠাস করে একটা থাপ্পড় ছেলেটার গালে বসিয়ে দিই আর বলে উঠি, তোর মতো বেয়াদব ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। শয়তান ছেলে, তো সাহস কি করে হয় আমাকে নিয়ে এত বাজে মন্তব্য করে? তোর তো সাহস কম না, তুই এই মাফিজের গায়ে হাত তুলিস। তোকে আজকে আমি দেখিয়ে দিব আমি কি করতে পারি। ওই তোরা এই মালটাকে ধরে আমার গোডাউনে নিয়ে যা, তোকে আমি আজকে দেখব। আমার ভালোবাসা দেখেছি, কিন্তু আমার প্রতিহিংসা দেখে না। ছেলেগুলো আমার মুখ টিপে ধরে আমাকে নিয়ে যেতে লাগলো। আমি চিৎকার করবো, তাও আমি পারছি না। তখনই পেছন থেকে কেউ এসে ছেলেটার আমি সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখলাম নীলাকে কতগুলো ছেলে ধরে নিয়ে যাচ্ছে। ওদের সামনে গিয়ে আমি ছেলেটার বুকে একটা লাথি মারতে ছেলেটা দূরে গিয়ে পড়ে। তখন ছেলেটা আমার সামনে এসে রাগী গলায় বলে ওঠে, তোর সাহস কম না, তুই আমার গায়ে লাথি দিস? তুই এখানে হিরো সাজার জন্য এসেছিস? তোরা আমার শক্তি কি দেখেছিস? এটা গ্রামের মধ্যে কুস্তিগিরি করে আমি করেছি। আগে আমার সাথে লাগতে আয়, ভালো চাস তো নিজের, তাহলে ওকে ছেড়ে দে। গ্রামের ছোকরা এসেছে আমাকে মারতে। এই ধর, এই গ্রামের খ্যাতকে মেরে এখান থেকে একেবারে বৃন্দাবনে পাঠিয়ে দে। ওরা তো আর জানে না যে আমি কুস্তিগির। আমি কুস্তিতে সবার সেরা। তারপর ওদেরকে ইচ্ছে মতো পিটিয়ে একদম হাত পা ভেঙে দিলাম।
দেখলাম নীলা ভয়ে কান্না করতে লাগলো। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর একটা রিক্সা নিয়ে ওর বাসার কোথায় ওটা জেনে ওখানে পৌঁছে দিতে গেলাম। রিক্সা থেকে নেমে ওর বাসার সামনে আসলাম। তখনই নীলা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আসলে আসলে তোমাকে কি বলে ধন্যবাদ দিব তার ভাষা আমার জানা নেই। আজকে তুমি যদি না থাকতে তাহলে কি যে হয়ে যেত। আরে সমস্যা নেই, আপনি এভাবে বলছেন কেন? আর এখানে দাঁড়িয়ে কথা বলবেন, আমাকে ভিতরে ঢুকতে বলবেন না? ও আচ্ছা, সরি, আমি ভুলে গেছিলাম। চলো। কথাটা বলে আমি আমার অজান্তেই আবিরের হাত ধরে আমার ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমি যখন অনুভব করলাম ওর হাত ধরে আছি, আমি লজ্জায় হাতটা ছেড়ে দিয়ে উঠি আর বলে উঠি, তুমি এখানে বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। আমি বুঝতে পারলাম নীলা লজ্জা পেয়েছে। ওর ছোট্ট বাসা ভালোভাবে তাকিয়ে দেখলাম। হঠাৎ করে দেয়ালের এক প্রান্তে একটা ছবি দেখে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম, কারণ ছবিটা যে অন্য আর কারো না, ছোটবেলায় একটা ছবি। সেই ছোটবেলার ছবিটার মধ্যে দুটো বাচ্চা আর দুজন লোক আছে। ছোটবেলা বলেছি এই জন্য কারণ পিচ্চি যে ছবিটার মধ্যে বসে আছে ওটা যে আর অন্য কেউ না, আমি আমি কেমন জানি না দুলা সাজে দাঁড়িয়ে আছে। পাশে কোনো সাজে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পাশে আর কেউ না, আঙ্কেল দাঁড়িয়ে আছে আর আমার পাশে বাবা। এটা দেখে আমি যেন অবাক হয়ে তাকিয়ে রইলাম। তখনই পেছন থেকে নীলা ডাক দিল, এই যে কফি। তখনই দেখলাম যে ছেলেটা ছবির দিকে কেমন জানি করে তাকিয়ে রইল। কাঁপা কাঁপা কণ্ঠে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, আচ্ছা এই ছবিটার মধ্যে যে মেয়েটা আছে মেয়েটাকে? আমার কথা শুনে কেমন যেন নীলা গম্ভীর হয়ে একটু রাগী গলায় আমার উদ্দেশ্যে বলে ওঠে, দেখো তুমি বেশি কথা বলবে না, এত কথা না বলে কফিটা খেয়ে এখান থেকে চলে যাও। কথাটা বলে আমি ওখান থেকে উপরে চলে যাই। আমি আর কথা না বাড়িয়ে ওখান থেকে সোজা চলে আসি বাসায়। আমি রুমে এসে শুয়ে কান্না করতে লাগলাম, কারণ সেই পুরনো স্মৃতি আমার যে আজও মনে পড়ে গেল। কারণ ছোটবেলায় আমার সাথে আমার প্রিয় মানুষটার বিয়ে হয়েছিল। আমার বাবা, আমি তখন তার থেকে অনেক বড় ছিলাম, কিন্তু সে তখন বুঝতো না, কিন্তু আমি ঠিকই তো বুঝতাম। তখন আর আমার আম্মু বেঁচে ছিল। যখন আমাদের ছোটবেলায় বিয়েটা হয় তখন আমরা গ্রামে গিয়েছিলাম, আর গ্রামের মধ্যে আমাদের বিয়েটা হয়েছিল। এরপর আমরা শহরে চলে আসি। এরপরে আমি আমার মাকে হারিয়ে ফেলি। তারপর আমার জীবনটা কেমন জানি না এলোমেলো হয়ে যায়। আমি সব কিছু হারিয়ে ফেলি আর কাউকে খুঁজে পাই না। আমি আমার বাবাকে খুব ঘৃণা করি। আমি আমার মাকে হারিয়েছি তার জন্য, তার ব্যস্ততার জন্য, তার এই টাকা পয়সা, এই আধিপত্যের জন্য। আমি রুমে এসে বসে পড়লাম আর আসার সময় একটা ছবি তুলে এসেছি, আর আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তখনই দেখলাম আঙ্কেল আমার রুমে আসে আর আমাকে এভাবে চিন্তিত দেখে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কোনো সমস্যা নাকি? তুমি এভাবে চিন্তা করছো কেন? কিছু হয়েছে নাকি? আঙ্কেলের কথা শুনে আমি ছবিটা ওনাকে দেখালাম। উনি চুপ করে বসে পড়ল। এরপর ওনার উদ্দেশ্যে আমি বলে উঠি, আপনি চুপ করে থাকবেন না আঙ্কেল, আমি আপনার কাছ থেকে সব কিছু শুনতে চাই। কি হয়েছে? কারণ কারণ আমি জানি না এই বিষয়টা, বাবা আমাকে কখনো এই বিষয়টা বলেনি। আসলে তোমার বাবাকে আমি নিজেই বলতে বারণ করেছি। আসলে হয়েছে কি বাবা, ছোটবেলায় আমি আর তোমার বাবা আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের দুজনের বিয়েটা আমরা দিব। তুমি আর আমার মেয়ে বড় ছিল, কিন্তু তারপরও আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার আর নীলার বিয়েটা আমরা দিব। আমি আমার মেয়েকে নিয়ে গ্রামে গিয়েছিলাম। তখন আমার মেয়ে এবং কি তোমরা দুজনেই ছোট ছিলে। তুমি অনেক ছোট ছিলে, তুমি এসব কিছু বুঝতে না, কিন্তু আমার মেয়ে কিছু হলেও বুঝতো। আমরা দুই বন্ধু মিলে ছোট্ট একটা আয়োজন করে তোমাদের দুজনের বিয়েটা দিয়েছিলাম। ভেবেছিলাম তোমরা বড় হলে তোমাদের দুজনের বিয়েটা ধুমধাম করে দিব, আমাদের বন্ধুত্বটা আরও শক্ত হবে। কিন্তু একটা কালবৈশাখীতে আমার জীবনে সব কিছু চলে যায়। কথাটা বলে আঙ্কেল কান্না করতে লাগলো। আমার আর বুঝতে বাকি রইল না ছোটবেলার আমার যার সাথে বিয়ে হয়েছে সে হচ্ছে নীলা। তা আমি নিজেও জানতাম না। আঙ্কেল আপনি কান্না করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার নীলাকে আমার কাছে নিয়ে আসব, আর আপনিও আপনার মেয়েকে ফিরে পাবেন। তার জন্যই তো আমি তোমার বাবাকে বলেছি এখানে নিয়ে আসার জন্য। তোমার বাবা আর আমার দুজনেরই প্ল্যান ছিল এটা। আমার যে এখন কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, কারণ আজকে আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ আমি আমার ভালোবাসাকে খুঁজে পেয়েছি। ওর সাথে এমন ব্যবহার করাটা মনে হয় আমার একদমই উচিত হয়নি। ওর কি দোষ? ও জানেই না আমার এই কষ্টের কথা। আমি আজ অবধি কখনো কারোর সাথে রিলেশনে বা কোনো কিছুতেই জড়াতে পারিনি, কারণ আমি একজনকে ভালোবাসি। সেটা হচ্ছে আমার ছোটবেলার সাথী।
সে যে আমার স্বামী। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ভার্সিটিতে চলে গেলাম। ভার্সিটির ক্যাম্পাসে বসতে তখনই আমার সামনে হাজির হয় শ্রাবণী। আমাকে একা বসে থাকতে দেখে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? আসলে আমার জীবনে একটা কিছু ঘটে গিয়েছে, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। মানে তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না, তুমি কি বলতে চাচ্ছ? শ্রাবণীকে আমার বিষয়ে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে শ্রাবণী কেমন জানি না কান্না করতে লাগলো। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, আরে তুমি এখানে কান্না করছো কেন? কি হয়েছে তোমার আবার? আসলে আমি তোমাকে পছন্দ করতাম, ভেবেছিলাম আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলবো, কিন্তু তুমি তো অন্যের আগে থেকে হয়ে আছো, তা ভেবে আমার খুব কষ্ট লাগছে। আমি তো অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম, যে মেয়েটা দুদিনের মধ্যে কি করে এতটা ইমোশনাল হয়ে গেল আর আমাকে দেখে ভালোবেসে ফেললো। এটা ভেবে আমি অবাক হচ্ছি। মেয়েটা ওখান থেকে চলে যায়, আর একটা কথাও বললো না। আমি ওখানেই বসে আছি। তখনই দেখলাম মেন গেট দিয়ে শাড়ি পরে নীলা ভেতরে প্রবেশ করছে। ওকে দেখে আমি আবারও ক্রাশ খেলাম। ওকে যেন আজকে অন্যরকম সুন্দর লাগছিল। তখনই নীলা আমার কাছে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আসলে ওই দিনের জন্য আমি দুঃখিত। তোমাকে এভাবে কথাটা বলা উচিত হয়নি, কিন্তু আমার মাথা গরম হয়ে গেছিলো তুমি এই কথাটা বলার কারণে। আরে সমস্যা নেই, আর এমনিতেই আমি কিছু মনে করিনি। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? না মানে ক্লাসের ভিতরে না হয় আমরা। আরে সমস্যা নেই, আর তুমি আমাকে তুমি করে বলতে পারো। কেন জানি না আমার আবিরের সাথে থাকতে ভালোই লাগে, এর কারণটা বুঝতে পারছি না। আমি তো অনেক খুশি। এরপর নীলার সাথে একসাথে ক্লাসে যাই। এরপর ক্লাস থেকে বের হয়ে নীলাকে একসাথে নিয়ে আমি ওর বাসা পর্যন্ত যেতে লাগলাম। দুজনে রিক্সায় বসে আছে। নীলার অবাধ্য চুলগুলো আমার মুখের সামনে আসতে লাগলো, আর নীলা বারবার তার চুলগুলো কানে গুঁজে দিতে লাগলো। আমার কাছে বেশ রোমান্টিকই লাগলো। রিক্সার মাঝে মধ্যে ব্রেক করতেই হঠাৎ করে নিজের অজান্তে আমার হাতটা কেন জানি না আবিরের হাতের সাথে লেগে যায়, আর আমার শরীরের মধ্যে কেমন জানি না একটা অনুভূতি হতে লাগে। জানি না এর সাথে এরকম কেন লাগে। নীলার ছোটবেলার ছবিটা আমি মানিব্যাগে আমার নিজের যত্ন করে রেখে দিয়েছি। আমার ছোটবেলার ছবিটা দেখতে বেশ ভালোই লাগে। কি আর কারণ অনেক কিউট ছিল নীলা ছোটবেলায়। এভাবে আমার সাথে নীলার সম্পর্কে বন্ধুত্বে চলে যাচ্ছিল। বেশ ভালোই সম্পর্ক ভাবলাম। ওকে আমি আমার মনের কথা বলে দেব, ওকে আমি প্রপোজ করব। প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ করে আমি ক্যাম্পাসের এক প্রান্তে দাঁড়িয়ে আছি আর নীলাকে আসতে বলেছি। কিছুক্ষণ পর নীলা আসলো। তখন নীলা এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবির তুমি কি আমাকে ডেকেছো? কিছু বলবে নাকি? আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। কথাটা বলে আমি হাঁটু গেড়ে নীলার সামনে বলে উঠি, আসলে নীলা কিভাবে শুরু করব জানি না। সত্যি বলতে তোমাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করে রাখতে চাই। হয়তোবা তুমি আমার থেকে সিনিয়র, আর কিন্তু ভালোবাসা কখনো সিনিয়র জুনিয়র দেখে হয় না। তোমার সাথে থাকতে থাকতে কি করে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। নিজের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি নীলা। কথাটা বলে আমি হাত বাড়ালাম। তখনই নীলা, ছি আবির, তোমার কাছ থেকে আমি কখনো এটা আশা করিনি। আমি তোমাকে ভালো একজন বন্ধু মনে করেছিলাম, ভেবেছিলাম নিজের মনের কথাগুলো তোমাকে বলবো, যে আমি একজনকে ভালোবাসি আর সে আমার জীবন সঙ্গী। কিন্তু তুমি এমনভাবে আমার সাথে এমন একটা কাজ করবে কখনো আমি কল্পনাও করতে পারিনি। তোমাকে নিজের বন্ধু মনে করেছি, এর থেকে বেশিই না। আমি একজনকে ভালোবাসি, আর তাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। এটা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি হয়তোবা একটু ভুল বুঝে ফেলেছি। হয়তোবা নিজের জীবন নীলার জীবনে অন্য কেউ আছে। এটা আমার ভাবা উচিত ছিল, কারণ ওটা ছোটবেলা আর এটা এখন রিয়েলিটি। এটা ভেবে আমার খুব কষ্ট লাগছে। আমার আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি দৌড়ে ওখান থেকে চলে যেতে লাগলাম, আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকলাম না। আবির কান্না করতে করতে ওখান থেকে চলে যেতে লাগলো। তখনই ওর পকেট থেকে একটা ব্যাগ পড়লো। আমি সামনে তাকিয়ে দেখলাম যে একটা ছবি। আমি একটা হাতে নিয়ে দেখলাম ওখানে একটা ছবি, আর কেউ না। এটা ছোটবেলারই ছবি, যাকে আমি ভালোবাসি মনে প্রাণে ছোট থেকে, সেই মানুষটা। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা কার, আর আমি কাকে এতটা কষ্ট দিয়েছি। এটা যে আমার সেই ছোটবেলার প্রিয় মানুষটা, আর প্রয়োজনে আর অন্য কেউই নয়। আমি এটা দেখা মাত্রই আমি আবিরের কাছে ছুটে যেতে লাগলাম বাধা দেওয়ার জন্য। এত বছর পরে খুঁজে আমি যাকে পেয়েছি তাকে আমি হারাতে চাই না। ওকে কত খুঁজেছি কিন্তু কোথাও আমি পাইনি। আমি প্রতিটা গ্রামে গিয়েছি শুধু খোঁজার জন্য, অন্য কোথাও না। মেলায় গিয়েছি,
আমি জানতাম ছোটবেলা থেকে মেলা খুব পছন্দ করতো আদি, তাই তো আমি সবসময় মেলায় গিয়ে ওকে খুঁজতাম। আবির যে অন্য আর কেউ না, আমার ছোটবেলার সাথী আদি। আমি দৌড়ে ওখান থেকে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার সামনে একটা গাড়ি চলে আসে। এরপর সবকিছু অন্ধকার। আবিরকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, বুকটা ফেটে যাচ্ছে আর আমি কান্না করেই যাচ্ছি। বাইরে দাঁড়িয়ে আছি। আবির অ্যাক্সিডেন্ট করেছে, এটা শুনে হাসপাতালে চলে আসি। সাথে আমার বন্ধু আফজালকে চলে আসে। সামনে দাঁড়িয়ে দেখি আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর কান্না করছে। আমি ওর সামনে গেলাম। এই প্রথম আমার মেয়ে আজকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বাবা বলে ওঠে, বাবা, আমি আবিরকে ছাড়া বাঁচবো না। ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কারণ আমি ওকে অনেক বেশি ভালোবাসি। ওর জন্য আমি বেঁচে আছি আজও। করো না, আমার ছেলে কিচ্ছু হবে না, তোমার আবিরের কিচ্ছু হবে না, ও আবার তোমার কাছে ফিরে আসবে, তুমি চিন্তা করো না। আমি কান্না করেই যাচ্ছি, আমার যেন বুক ফেটে কান্না আসছে। তখনই ডাক্তার অপারেশন থেকে বের হয়ে রোগীর কন্ডিশন এখন কীরকম সেটা আমাদেরকে বলে যে আমরা এখন তার সাথে দেখা করতে পারি। চোখ খুলতে নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। তখনই দেখলাম আমার কেবিনের মধ্যে নীলা প্রবেশ করে। আমাকে ইচ্ছেমতো মারতে লাগলো আর বলে ওঠে, একটিবার তুমি আমাকে বললে না কেন? তুমি আমার সেই ছোটবেলার আদি, যাকে আমি ভালোবাসি, যাকে আমি বিয়ে করেছি। একটিবার আমাকে বলেই দেখতে, আমি আবার বুকের ভিতরে তোমাকে লুকিয়ে রাখতাম, কখনো যেতে দিতাম না। আমি তো বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। ভেবেছিলাম তুমি অন্য কাউকে ভালোবাসো। আমাকে আর কথা বলতে দিল না পাগড়িটা। আমার ঠোঁটে একটা কিস করে বসলো। একদম চুপ, শয়তান ছেলে, আর একটা কথাও বলবি না। আমি তোকে আর হারাতে চাই না। আমি একবার পেয়েছি, আর কখনো তুই আমাকে ছেড়ে যাবি না, বল। আমি আমার পাগড়িটাকে ছেড়ে কখনো কোথাও যাব না, কথা দিচ্ছি। সবসময় পাগড়িটাকে আমার কাছে রেখে দেব। আমি আমার সিনিয়র বউকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। দেখতে দেখতে আমি সুস্থ হয়ে যাই আর আমার সাথে আর নীলার দুজনের পুনরায় আবারও বিয়ে হয়। আমরা দুজনে এখন সুখে শান্তিতে আছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। নীলা এখন তার বাবাকে ক্ষমা করে দিয়েছে। এখন সে তার বাসায় থাকে আমার সাথে। আমি পড়াশোনায় ভুল করলে আমাকে সে রোমান্টিকভাবে বকা দেয় আর আমাকে 2-4টা রোমান্টিক কেলানিও দেয়। আপনারাও এমন সিনিয়র বউ বিয়ে করেন আর এভাবে মায়ের 2-3টা খেয়ে শিক্ষা পান আমার মতো। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।